এই যুদ্ধ তো প্রমাণ করে দিয়েছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতে। ইরান কিন্তু কমিটেড যে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না। দর কষাকষিটা এখন খুবই জটিল হবে। ইসরায়েল এর মধ্যে এই আলোচনায় ছিল বলে মনে হয় না, কারণ আলোচনায় মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান। পাকিস্তানের উপর আমেরিকার আস্থা আছে, ইরানেরও আস্থা আছে। আমেরিকা মূলত ব্যর্থ হয়েছে এখানে। ইরান যুদ্ধের নাটকীয় অগ্রগতি হয়েছে, দুপক্ষই যুদ্ধবিরতি মেনে নিয়েছেন। এই প্রেক্ষাপটে আমরা কথা বলবো বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে, এরপর কি হবে? এরপর আমরা যতদূর জানি শুক্রবারে ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 পক্ষের মধ্যে আলোচনা হবে। আলোচনার ভিত্তিটা হবে ইরান যে 10 দফা দাবি পেশ করেছিল আমেরিকার কাছে পাকিস্তানের মাধ্যমে, সেই 10 দফার ভিত্তিতেই আলোচনাটা হবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আমেরিকা যে 15 দফা দাবি দিয়েছিল সেটাও থাকবে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এই আলোচনার ফ্রেমওয়ার্কটা হবে এই ইরানের 10 দফা দাবি। এবং এটা ট্রাম্প নিজেও এটা বলেছেন যে এইটা একটা গুড ফ্রেমওয়ার্ক আর কি। এখন এই 10 দফার দাবির মধ্যে যেসব দাবি আছে সেগুলো কতগুলো ট্রাম্প বা আমেরিকানরা মানতে পারবেন সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কারণ সেখানে আলোচনা কি সরাসরি আলোচনা হবে? ইরানি প্রতিনিধি এবং মার্কিন প্রতিনিধির সামনাসামনি বৈঠকে বসবেন? 2 দলই যাবে সেখানে। 2 দলই যাবে সেখানে। অনেক সময় যেটা হয় যে তারা যদি সামনে বসতে রাজি না হয়, তখন যে মধ্যস্থতাকারী সে আলোচনা করে তারপর তাদের কথা অন্য রুমে অন্য পক্ষের কাছে নিয়ে যায় এবং এইভাবে আদান প্রদান করে, কিন্তু 2 পক্ষই ওই ভবনে থাকে আর কি। তো আমার ধারণা যে এই আলোচনায় 2 পক্ষই থাকবে, কারণ যেহেতু ইসলামাবাদে আলোচনা হবে, আলোচনা তো আর টেলিফোনে হবে না, আলোচনাটা সামনাসামনিই হবে। এখন 2 পক্ষ এক টেবিলের 2 পাশে থাকবে নাকি 2 রুমে থাকবে সেটা আমি বলতে পারবো না, সেটা হয়তো আমরা জানবো শুক্রবারেই যখন আলোচনা শুরু হবে। কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যে ইরানের যে 10 দফা দাবি, সেখানে আছে যে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। তারপরে ওই অঞ্চল থেকে, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে বা উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকান সামরিক বাহিনীকে প্রত্যাহার করে নিতে হবে। হরমুজ প্রণালীর উপর ইরানের যে একটা নিয়ন্ত্রণ সেটা স্বীকার করতে হবে, অর্থাৎ সেটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি এই চুক্তির মাধ্যমে তারা চাইছে, যেটা গালফের উপমহাদেশের উপসাগরের কোনো দেশ আসলে রাজি না। তারা চায় না যে ইরানের এরকম কোনো নিয়ন্ত্রণ থাকুক হরমুজ প্রণালীর উপর। কিন্তু এই যুদ্ধ তো প্রমাণ করে দিয়েছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতে, এবং ইরান যখন নিয়ন্ত্রণ নেয় তখন অন্য কারো কিছু করার থাকে না এই ব্যাপারে। কাজে এটা একটা বাস্তবতা। এখন এই বাস্তবতাটা তারা মেনে নিবে কিনা চুক্তির মাধ্যমে, সেটা একটা দেখার বিষয়। কাজে এখানে এমন সব দাবি আছে যেগুলো আমেরিকা হয়তো মনে করতে পারে যে এটা আমরা মানতে পারবো না, এবং এই দাবির মধ্যে কিন্তু ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধের কোনো অঙ্গীকার দিচ্ছে না, এবং যেসব সমৃদ্ধ ইউরেনিয়াম তার কাছে আছে 450 কেজি, এবং এগুলো প্রায় সামরিক কাজে ব্যবহার করার জন্য উপযুক্ত, প্রায় একেবারে পুরোপুরি না, কিন্তু এগুলো সে অন্য কাউকে দেবে বা সারেন্ডার করবে এরকম কোনো প্রতিশ্রুতি সেখানে দেওয়া নেই। কাজেই এগুলো নিয়ে আছে যে পরমাণু অস্ত্র তারা তৈরি করবে না, এটা বোধহয় ইরান। হ্যাঁ, পরমাণু অস্ত্র তারা তৈরি করবে না, এই অঙ্গীকার তারা বহু আগেই দিয়ে আসছে। সেই যখন 2015 সালে যখন চুক্তিটি হয় প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে, তখনই কিন্তু এটা একেবারে পরিষ্কার বলা ছিল যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না। তো সেই কথাটা তারা বারবার বলছে, এবং তাদের যে প্রাক্তন সর্বোচ্চ নেতা ইমাম আলী খামেনি, তিনি একটা ফতোয়া দিয়েছিলেন, যে এই ফতোয়ার মাধ্যমে তিনি এই পরমাণু অস্ত্র তৈরি করাটা নিষিদ্ধ করেছিলেন। কাজেই ইরান কিন্তু কমিটেড যে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না। কাজে এই কথাটা আবার বলা তাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না। কিন্তু অন্যান্য বিষয়গুলো নিয়ে আমেরিকানদের সাথে দর কষাকষি হবে, খুবই কড়া দর কষাকষি হবে, এবং এটা সময় মাত্র 2 সপ্তাহ, কারণ এই যুদ্ধবিরতি 2 সপ্তাহের। আর ইরান তো নিষেধাজ্ঞা, ইরানের উপর যে অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটাও প্রত্যাহার করতে চাইছে। সেগুলো প্রত্যাহার করতে দাবির মধ্যে আছে, 10 দফার দাবির মধ্যে।
তো সেগুলো হচ্ছে আমেরিকানরা সেগুলো এক ধরনের মানে তাদের বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করবে, যে আমরা এটা দিতে রাজি কিন্তু তার বিনিময়ে আমরা এইটা চাই। হ্যাঁ, যেমন আমেরিকানরা চায় যে ইরান ওই অঞ্চলের যেসব মিলিশিয়া আছে, যেমন ধরুন লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকের যে পপুলার মোবিলাইজেশন ফ্রন্ট ফোর্সেস আছে পিএমএফ, এরকম এইসব গোষ্ঠীকে যাতে ইরান আর অর্থায়ন না করে এবং তারা যেন আর ইরানের পক্ষ হয়ে না কাজ করে, এরকম একটা অঙ্গীকার আমেরিকানরা চাইছে। তো ইরান সেটা দিতে রাজি হবে কিনা, ইরান এটা দিতে রাজি নাও হতে পারে, তখন কি হবে? কাজেই দর কষাকষিটা মানে এখন মানে খুবই জটিল হবে এবং কে কতটা ছাড় দিবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে তবে এই অস্ত্রবিরতি বা যুদ্ধবিরতি এটা তো আন্তর্জাতিকভাবে একটা স্বস্তির বিষয়, মানে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটা থেকে কিছুটা আমরা বেরিয়ে আসতে পারলাম কি? হ্যাঁ, 2 সপ্তাহের জন্য সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলছে এবং আপনি দেখেন আজকে কিন্তু তেলের বাজারে দাম অনেকটা কমে গেছে। যদিও ওই যুদ্ধের আগে যে দামে ছিল সেই পর্যায়ে এখনো নামেনি, কিন্তু $100 নিচে চলে গেছে এবং বিভিন্ন দেশে যারা আর কি শেয়ার বাজার যারা আগে সকাল সকাল শুরু করেছে, যুদ্ধবিরতি ঘোষণার পর পর যারা শুরু করেছে, তাদের শেয়ার বাজারগুলো কিন্তু বেশ চাঙ্গা হয়ে উঠেছে অর্থাৎ, এবং ইউরোপের দেশগুলো কিন্তু সবাই একটু স্বস্তি পাচ্ছেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি উপসাগরের আরব দেশগুলো সফরে যাচ্ছেন, কাজেই সেখানে তিনি নিরাপদ ফিল করছেন ওখানে যাওয়ার জন্য। সো একটা মানে সার্বিকভাবে একটা স্বস্তি সৃষ্টি করেছে। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী একটা মজার কথা বলেছেন যে তারা এই যুদ্ধবিরতিকে অবশ্যই স্বাগত জানায় এবং এটা একটা আনন্দের বিষয়, কিন্তু তারা বলেছে যে যেই লোক একটা জায়গায় আগুন লাগিয়ে দেয়, সে পরে যদি এক বালতি পানি নিয়ে আসে আগুন নেভানোর জন্য, তাকে ধন্যবাদ দেওয়ার কিছু থাকে না। মানে যে আগুন লাগাবে সেই আবার পরে বালতি নিয়ে আসছে, এটা মানে মানে ধন্যবাদ দেওয়ার কিছু না। অর্থাৎ তিনি মানে মিন করছেন ট্রাম্পের ব্যাপার, যে ডোনাল্ড ট্রাম্পই যুদ্ধ লাগিয়েছে, এখন সে যুদ্ধবিরতি মেনে নিয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। কাজে সেরকম যুক্তরাষ্ট্র তো যুদ্ধবিরতিতে রাজি হলো, ইসরায়েলের ভূমিকা কি হবে? ইসরায়েল এখন এইটা হচ্ছে বড় বিষয়। ইসরায়েল এর মধ্যে এই আলোচনায় ছিল বলে মনে হয় না, কারণ আলোচনায় মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান এবং পাকিস্তানের সাথে কিন্তু ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। পাকিস্তান এই মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে পেরেছে শুধুমাত্র একটি কারণে, যে অন্যান্য যে দেশ ছিল যারা এখানে মধ্যস্থতা করতে পারত, যেরকম তুর্কি, মিশরের সাথে ইরানের একদমই খারাপ সম্পর্ক, কাজে মিশর ইরানের সাথে কথা বলতে পারতো না। তুর্কি আর একটা সম্ভাবনা ছিল, কিন্তু তুর্কিকে আমেরিকা খুব মানে যে সহজভাবে নেয় তা না, একটা সন্দেহের সম্পর্ক আছে এখানে, কাজেই এখানে আস্থার অভাব ছিল। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বিশেষ করে সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, কারণ এই দুইজন ট্রাম্পকে খুব ভালোভাবে তেলাতে পারেন, তাকে প্রচন্ডভাবে তেলিয়ে ট্রাম্পের খুব আস্থাভাজন হয়েছেন এই দুইজন। আবার পাকিস্তানের সাথে ইরানের কিন্তু দীর্ঘদিনের আস্থার সম্পর্ক, একে অপরকে বেশ মানে ভালোভাবে চেনে এবং জানে যে তাদের সাথে কি সম্পর্ক হতে পারে। কাজে পাকিস্তানের উপর আমেরিকার আস্থা আছে, ইরানেরও আস্থা আছে, সেজন্য পাকিস্তান এই ভূমিকা পালন করছে। কিন্তু সেখানে ইসরায়েলের ভূমিকা নেই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেটা বলেছেন যে তিনি এটাকে ওয়েলকাম করছেন, কিন্তু তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে লেবাননে তাদের যুদ্ধ থেমে থাকবে না, অর্থাৎ এই যুদ্ধবিরতি ইরানের জন্য প্রযোজ্য কিন্তু লেবাননের জন্য প্রযোজ্য না। তো তারা তাদের লেবাননে যে অভিযান চালাচ্ছে, স্থল অভিযান, সেটা চালিয়ে যাবে এবং এটা একটা ঝামেলা সৃষ্টি করবে, কারণ যুদ্ধবিরতি হলো না, তাহলে তো যুদ্ধবিরতি হলো না এবং সেখানে মানে অভিযান চলবে, মানুষ মারা যাবে, সম্পদ ধ্বংস হবে, শান্তি কোথায় আসলো? না, এটা নেতানিয়াহু বলছে যে যুদ্ধবিরতিটা ইরানের সাথে হবে, ইরানের উপর আর কোনো আক্রমণ হবে না, ইরান কাউকে আক্রমণ করবে না। কিন্তু এই মানে যুদ্ধবিরতি আলোচনায় লেবাননের বিষয়টা ছিল না, সুতরাং তারা লেবাননে তাদের অভিযান চালিয়ে যাবে। তার মানে হচ্ছে লেবাননে হিজবুল্লাহর যে নেতা বা মুখপাত্র, তিনিও বলছেন যে তিনিও যুদ্ধবিরতিতে সম্মত। তিনি সম্মত, কিন্তু ইসরায়েল যদি সম্মত না হয় তাহলে তিনি কি করবেন? হ্যাঁ, তাহলে এককভাবে তো
যুদ্ধবিরতি করতে পারবেন না। না, এই প্রেক্ষাপটে লেবাননের যুদ্ধবিরতি আপাতত হচ্ছে না বলেই মনে হচ্ছে। তবে ইরান যদি ইনসিস্ট করে যে লেবাননের যুদ্ধবিরতি না হলে এই দিকেও তারা যুদ্ধবিরতি পালন করবে না, তাহলে ভিন্ন বিষয় দাঁড়াবে। কিন্তু আমার মনে হয় না ইরান সেটা করবে, কারণ ইরান চাইবে না যে আমেরিকার একটা মানে মানে বড় একটা শিক্ষা হয়েছে এখানে। আমেরিকা মূলত ব্যর্থ হয়েছে এখানে। এই ব্যর্থতা তারা মানে বিফলে যেতে দিবে না। তারা লেবাননের জন্য এই যুদ্ধবিরতি এবং এখানে যে একটা চুক্তির সম্ভাবনা, সেটা তারা হাতছাড়া করবে না ইরান, কারণ এটা আরো অনেক ব্যাপক, অনেক বিরাট ব্যাপার। এখানে ইরানের ভবিষ্যৎ ইনভলভড। কাজেই লেবাননকে, হিজবুল্লাহকে তাদের নিজস্ব ভাবে করতে হবে। কিন্তু মানে ধরে নেওয়া যেতে পারে যে শুক্রবারে যখন আলোচনা শুরু হবে আমেরিকা এবং ইরানের মধ্যে, ইরানিরা ইনসিস্ট করবে যে এই যুদ্ধবিরতি যেন অন্যান্য অঞ্চলেও, যেমন লেবাননেও জন্য প্রযোজ্য হয়। দেখা যাক। আমরাও আশা করি। এরই মধ্যে আপনি যেটা বলছিলেন যে ট্রাম্প তো হেরে গেছেন যুদ্ধে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমি বলিনি ট্রাম্প হেরে গেছেন। আমি বলছি যে তাদের অভিযানে ব্যর্থ হয়েছে, তার মানে না হেরে যাওয়া। ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। কিন্তু রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এই হামলায়, মানে ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় যুক্তরাষ্ট্র শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। হ্যাঁ, ওইটা তো তারা বলছে। আমি বলছি যে এটাকে আমি একেবারে পরাজয় হিসেবে দেখছি না, কিন্তু আমেরিকা যে লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিল সেই লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে। এটা তাদের জন্য একটা স্ট্র্যাটেজিক ফেইলিয়ার, একটা কৌশলগত ব্যর্থতা। এখন আপনি সেটাকে পরাজয় বলতে পারেন, আপনি সেটাকে বলতে পারেন যে হেরে গেছে, পিটান খেয়েছে, কিন্তু ট্রাম্প কিন্তু বলবে যে আমি তাদের সেনাবাহিনী ধ্বংস করে দিচ্ছি, অনেক অনেক দাবি সে করবে। কিন্তু মূল কথা তো সেটা না, কারণ এখানে আলটিমেটলি পলিটিক্যাল গেইন কার সেটা নির্ধারণ করবে কে যুদ্ধে হারলো, কে যুদ্ধে জিতলো। এখন এই যে নেগোসিয়েশন হবে, দর কষাকষি হবে ইসলামাবাদে 2 সপ্তাহ আর আরো বেশি হতে পারে, সেখান থেকেই বেরিয়ে আসবে যে কে আসলে এই যুদ্ধে উপরে বেরিয়ে আসলো, কে যুদ্ধে আপার হ্যান্ড নিয়ে বেরিয়ে আসলো। এই নেগোসিয়েশন বলে দিবে সেটা। কিন্তু এই মুহূর্তে আপনি যুদ্ধবিরতির অর্থনৈতিক প্রতিক্রিয়ার কথা বলেছিলেন যে শেয়ার বাজার চাঙ্গা হয়েছে এবং তেলের দাম কমেছে। রাজনৈতিক প্রতিক্রিয়া কি? বিভিন্ন বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর তো স্বাগত জানিয়েছে এই বিরতিকে। না, রাজনৈতিক প্রতিক্রিয়া ওইটা আমি বলছিলাম যে ইউরোপের দেশগুলো স্বাগত জানাচ্ছে, সব দেশই স্বাগত জানাবে। এখানে সৌদি আরব স্বাগত জানিয়েছে, কিন্তু সৌদি আরবও বলছে যে এখানে একটা স্থায়ী শান্তি চুক্তি প্রয়োজন। ইরানও যেটা বলছে যে তারা একটা স্থায়ী শান্তি চুক্তি করতে চায়, শুধু একটা যুদ্ধবিরতি না। সো এই স্থায়ী শান্তি চুক্তিটা হবে কি না সেটা নির্ভর করবে এই আগামী 2 সপ্তাহে ইসলামাবাদে যে আলোচনা হবে, দর কষাকষি হবে সেটার উপর। এবং ইউরোপের অন্যান্য দেশগুলো সবাই স্বাগত জানিয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে যে ট্রাম্প এই যুদ্ধ আমেরিকার যে মর্যাদা সারা দুনিয়াতে, ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য জায়গায়, সেই মর্যাদাটাকে খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমেরিকার দিকে লোকজন তাকাতো একটা স্থিতিশীলতার জন্য। আমেরিকা ছিল একটা শক্তি যে সব জায়গায় সে স্থিতিশীলতা বজায় রাখার জন্য তার প্রভাব, তার মানে অর্থনৈতিক ক্ষমতা, তার সামরিক ক্ষমতা ব্যবহার করত। কিন্তু এখন তারা বুঝতে পারছে বা দেখতে পাচ্ছে যে ব্যাপারটা উল্টো হয়ে গেছে। আমেরিকা একটা মানে অকারণে, একেবারে স্রেফ অকারণে একটা যুদ্ধ শুরু করলো, যে যুদ্ধে নির্দিষ্ট কোনো গোল মানে লক্ষ্যবস্তু ছিল না, বা যদি থেকে থাকে সেটা তারা অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ এনে দিয়েছে একটা দেশের উপর। শুধু তাই না, ট্রাম্প বিশেষ করে শেষ 2 সপ্তাহে এমন বেপরোয়া হয়ে গিয়েছিলেন যুদ্ধবিরতির জন্য, কারণ তিনি এই যুদ্ধ থেকে বেরোতে চাচ্ছেন। তিনি বুঝতে পারছেন যে এই যুদ্ধ তিনি জিততে পারবেন না, কারণ জয়ের জন্য যা দরকার সেটা তিনি করতে পারবেন না, তাকে বেরোতে হবে। তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে চান না বা পারেন না, তার সেই জিনিসটা নেই, ধৈর্য নেই একটা যুদ্ধ নিয়ে 3, 4, 6 মাস পড়ে থাকা। কাজে তিনি বেরোতে যাচ্ছিলেন। সেজন্য আমরা দেখছিলাম যে একেবারে বেপরোয়া হয়ে মানে কুৎসিত ভাষায় তিনি যুদ্ধবিরতি দাবি করছিলেন। ইরানের কাছে বলছিলেন যে বেটা যুদ্ধবিরতি দে, এই ধরনের, মানে বাংলায় বললে সেরকম কথা বলছিলেন, আরো খারাপ ভাষায় বলছিলেন।
মানে এক এবং ধরনের যুদ্ধবিরতি আদায়, এবং বলেছে তো দোজখে পরিণত করবে, হ্যাঁ, তাদেরকে মানে ইয়ানপসি পড়তে হবে, এবং হুম, ধ্বংস হয়ে যাবে, সভ্যতা ধ্বংস হবে। হ্যাঁ, এক সভ্যতা ধ্বংস থেকে, এবং কিন্তু বলছেন যে এক রাতে এক রাতে সে ইরানের সবকিছু ধ্বংস করে দিবে, পুরো দেশটাকেই গুড়িয়ে দিবে, এরকম হুমকি দিয়েছিলেন। তো এখন তিনি দাবি করবেন যে আমার এইসব হুমকির কারণেই ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু আসলে সেটা না। আসল আসল কথা হচ্ছে যে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটা মেসেজ, ওই সামাজিক মাধ্যমে একটা মেসেজ দিলেন, যেখানে তিনি বললেন যে আমি দুজনকেই 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির মানে অনুরোধ করেছি, এই এই কারণে তখন হয়ে যায় কি, তখন ইরানের পক্ষে এটা প্রত্যাখ্যান করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তাহলে মনে হবে যে তারা আসলে যুদ্ধটা থামাতে চায় না। কিন্তু ইরান জানে যে এই মুহূর্তে যুদ্ধবিরতি হলেও তাদের ইচ্ছা মতো না হলেও, পছন্দ মতো না হলেও, তারা এনাফ অর্জন করেছে। তারা আমেরিকাকে 5 সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধে আটকে রেখেছে, এবং ইসরায়েল কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তারা ইসরায়েলে এবং একটা দর কষাকষির সুযোগও থাকলো, ইরানের একটা দর কষাকষির সুযোগ থাকলো। না না, দর কষাকষির জন্যই তো একটা যুদ্ধবিরতি দরকার, কিন্তু ইরান চাচ্ছিল যে যুদ্ধবিরতির আগেই তার কিছু দাবি মানা হোক। সেটা থেকে সে সরে আসলো, যে যুদ্ধবিরতির আগেই দাবি মানলো না, যুদ্ধবিরতি হলো তারপরে দর কষাকষির মাধ্যমে তার দাবি কতগুলা মানবে বা মানবে না সেটা দেখা যাবে। কিন্তু ইরান কিছুটা সরে এসছে, কিন্তু ইরান জানে যে সে সরে আসলেও তার পজিশনটা অনেক স্ট্রং, কারণ আমেরিকা ব্যর্থ হয়েছে, ইসরায়েল ব্যর্থ হয়েছে তাদের লক্ষ্যে। ইরান যত ধ্বংসযজ্ঞই হোক, যত সামরিক ক্ষয়ক্ষতিই হোক, আলটিমেটলি এটা আমেরিকার একটা স্ট্র্যাটেজিক ফেলিয়ার। এটা ইরান বুঝতে পেরেছে, সেজন্য সে রাজি হলো, কারণ এটা তার এই সুযোগটা সে হাতছাড়া করতে চাইলো না। এটা খুবই একটা কৌশলগত পদক্ষেপ। ট্রাম্পের লাভ কি হলো, ট্রাম্পের কোনো লাভ কতটা ক্ষতি হলো? এটা খুবই দুঃখের বিষয় আমেরিকার জন্য, যে এত বড় একটা যুদ্ধে গেল দেশটা, এবং সেখানে আমেরিকার নিজস্ব ক্ষয়ক্ষতি হচ্ছে বেশ, কারণ উপসাগরীয় অঞ্চলে তার যত সামরিক ঘাঁটি ছিল সবই ধ্বংস করা হয়েছে প্রায়। তার বিমান ঘাঁটি আক্রান্ত হয়েছে, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমেরিকানদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানে তেল বা অন্যান্য শিল্পে যেখানে আমেরিকান কোম্পানির বিনিয়োগ ছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই আমেরিকার এখানে বিনিময়ে কি পেল আমেরিকা? আমেরিকা কিছুই পেল না। কয়েকটা ইরানি নেতাকে সে হত্যা করলো, কিন্তু সেই হত্যাকাণ্ড তো ইসরায়েল সারাক্ষণ চালিয়ে যাচ্ছিল। এটার জন্য তো এত বড় যুদ্ধের প্রয়োজন ছিল না কয়েকটা নেতাকে হত্যা করার জন্য। কিন্তু তাদের যে মূল লক্ষ্য ছিল যে ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করে একটা এমন সরকার আসবে ক্ষমতায় যারা ইসরায়েল এবং আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, সেটা তো পুরোপুরি ব্যর্থ হলো। এবং ইরানের পরমাণু কর্মসূচি টোটালি ধ্বংস করে দিবে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি টোটালি ধ্বংস করে দিবে, সেই লক্ষ্যগুলো অর্জন হয়নি। তার অর্জনটা হলো প্রতিরক্ষা বাহিনী বলে কিছু থাকবে না, এটি দাবি করেছিল, সেটিও হয়নি। কিন্তু মানে এই যে অবস্থায় ট্রাম্প যুদ্ধবিরতি রাজি হলো, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ক্ষোভ, আন্দোলন বাড়বে কিনা, মানে অর্থাৎ তাকে এক ধরনের তাকে শেষমেশ এরকম পরিস্থিতি হবে কিনা তাকে পদত্যাগ করতে হবে, বা তাকে নতজানু হতে হবে, অথবা কংগ্রেসে আগামী নির্বাচনে এর জন্য তাকে মূল্য দিতে হবে। হ্যাঁ, আগামী নির্বাচনটাই হচ্ছে ক্রুশিয়াল এখানে, কারণ আগামী নির্বাচনটা হচ্ছে নভেম্বর, অর্থাৎ অক্টোবর, সেপ্টেম্বর, অগস্ট, জুন, জুলাই, 5-6 মাস বাকি নির্বাচনের জন্য। সেই জন্য তিনি এত মরিয়া হয়ে গেছিলেন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য, কারণ যুদ্ধটা যদি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত চলতো, তাহলে নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি একেবারে নিশ্চিত থাকতো। এখন তিনি চেষ্টা করবেন যে এই 5-6 মাস এটাকে একটা বিজয় হিসেবে দেখানোর জন্য একটা স্পিন করবেন। তার যেই সামাজিক মাধ্যমের লোকজন আছে, তার যে মুখপাত্রগুলো আছে, তারা এটাকে একটা পরাজয়কে একটা বিজয় হিসেবে প্যাকেজ করার চেষ্টা করবেন, যাতে তার সমর্থকরা মনে করে যে এই যুদ্ধটা ছিল ওয়ার্থওয়াইল, মানে এটা একটা কাজের কাজ হয়েছে। একটা জিনিস বোঝা যায় যে আমেরিকার জনগণের মধ্যে, মানে সার্বিক সবার মধ্যে এই যুদ্ধ একেবারেই অজনপ্রিয় ছিল।
কিন্তু রিপাবলিকান পার্টি এবং ট্রাম্পের যে ঘনিষ্ঠ অনুসারীরা, তাদের মধ্যে কিন্তু যুদ্ধটা মানে তারা সমর্থন করত, কারণ তারা ট্রাম্পের সবকিছুই সমর্থন করে, যুদ্ধ সমর্থন করে, তার প্রতিটা অ্যাকশন তারা সমর্থন করে। কাজে সেই গোষ্ঠীর মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমেনি, কিন্তু তাদের ভোটে তো সব মানে জয় পরাজয় নির্ধারণ হয় না। ডেমোক্র্যাটদের মধ্যে কিছু নির্দিষ্ট ভোট আছে, কিন্তু ওই ভোটের বাইরে যেই স্বতন্ত্র ভোটার, তাদের মধ্যে কিন্তু এই যুদ্ধের প্রতি বিরূপ মনোভাব বেশ প্রকট। কাজে এই যুদ্ধের রেশ যদি থাকে নভেম্বর পর্যন্ত, বা মানুষের মেমোরিতে যদি থাকে, কারণ মানুষের মেমোরি তো মানে বেশ কি বলবো ঠুনকো, মানে 2 সপ্তাহ পরে তারা ভুলে যায় কি মানে এটা কি ছিল, কারণ অন্য একটা সমস্যা এসে যায়। সো এটা যদি তাদের মেমোরিতে থাকে তাহলে মানে ট্রাম্পের দলের মানে বেশ বেশ ঝামেলা হবে এই নির্বাচনে। আর ট্রাম্পের যে কথাবার্তাগুলো, বিশেষ করে যে সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি, এইটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে তার ভাবমূর্তিকে। মানে অনেক কংগ্রেসের অনেক সদস্য প্রকাশ্যে বলছেন যে এই ধরনের কথাবার্তা শুধুমাত্র একটা পাগলের মুখ থেকে আসতে পারে, এবং এই একটা পাগল আমাদের দেশের রাষ্ট্রপতি থাকতে পারে না। আমেরিকার সংবিধানে একটা ধারাই আছে, 25তম সংশোধনী, সেখানে বলা আছে যদি প্রেসিডেন্ট মানসিক ভারসাম্য হারায় বা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়, তাহলে তাকে সরিয়ে দেওয়া যায়। তো অনেকেই বলছিলেন যে এই ধারাটা প্রয়োগ করা হোক এবং ট্রাম্পকে সরিয়ে দিয়ে ভাইস প্রেসিডেন্ট যে আছেন জেডি ভ্যান্স, তিনি প্রেসিডেন্টের চেয়ারে চলে আসুন, কিন্তু সেটা হয়তো করবে না। এখন এর পক্ষে জনমতটা কিরকম? এর পক্ষে শুধু বুদ্ধিজীবী মহলে বা এটা তো ডেমোক্রেটিক দলের, এটা তো করবে কংগ্রেস, এটা তো করবে কংগ্রেস, আপনার জনমত না, এটা করবে কংগ্রেস। কাজে কংগ্রেসে আপনার মনোভাব কি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। কিন্তু কংগ্রেস রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, হ্যাঁ, এবং তারা অত দূর যাবে না। তারা এই 25তম সংশোধনী প্রয়োগ করার ওই মানে এটা একটা মানে বিরাট ব্যাপার। এটা আগে কখনো হয়েছে বলে আমার মনে নেই, হয়তো একবার হয়েছে। তো অতদূর তারা যাবে না, কারণ যেহেতু এখন ট্রাম্প নিজেকে বের করে এনেছে যুদ্ধ থেকে, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় সাফল্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ট্রাম্পের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে যুদ্ধ তিনি বিনা কারণে শুরু করেছিলেন, সেই যুদ্ধ থেকে তিনি বেরিয়ে আসছেন, এটাই তার সাফল্য। এবং অনেকে হাসাহাসি করছে যে এই যুদ্ধবিরতিতে একটা শর্ত দেওয়া হচ্ছে, শর্ত একটাই এই যুদ্ধবিরতি, সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে অবাধে মানে জাহাজ যাতে চলাচল করবে। এই নিয়ে লোকে হাসাহাসি করছে এই কারণে যে যুদ্ধের শুরুর আগে তো হরমুজ প্রণালী খোলা ছিল, এখন যুদ্ধবিরতির শর্ত হচ্ছে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, অর্থাৎ 1.5 মাস আগে আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই ফিরে যাচ্ছি। তাহলে যুদ্ধটা প্রয়োজন ছিল কি? ইরানের উপর যেভাবে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হলো এবং যেভাবে স্কুলের শিশু সহ বেসামরিক নাগরিককে হত্যা করা হলো, তাতে কি নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বা অভিযোগ আনা যায় কিনা আন্তর্জাতিক আদালতে? এখন ইতিহাসে মানে আন্তর্জাতিক অপরাধ কোর্ট, যেটা আদালত আইসিসি, তারা কোনো আমেরিকানের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মানে অভিযোগ বা তদন্ত করেননি, কারণ আমেরিকা কখনো অ্যালাউ করে না কোনো তদন্ত। যখনই কোনো আইসিসির কোনো প্রসিকিউটর বলেন যে তিনি আমেরিকার অমুক জায়গায় আমেরিকার সেনাবাহিনী বা ইরাক বলুন বা আফগানিস্তান বলুন, কোথাও আমেরিকার সেনাবাহিনীর কোনো কাজ তিনি তদন্ত করবেন, তখনই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা কখনোই মানে আমেরিকা তো এই আইসিসির অংশ না, তারা এই আইসিসি চুক্তিতে স্বাক্ষর করেনি, কাজেই তারা নিজেদের লোকজনকে কখনোই আইসিসির অধীনে মানে বিচার হোক এটা তারা অ্যালাউ করবে না। অন্যদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু একটা গ্রেফতারি পরোয়ানা ইতিমধ্যে জারি করা আছে গাজা যুদ্ধের কারণে। এটা আইসিসির যে চিফ প্রসিকিউটর ছিলেন করিম খান, তিনি এটার ব্যবস্থা করেছিলেন, কিন্তু তাতে কিছু আসে যায় না, কারণ নেতানিয়াহু তো আমেরিকা যাচ্ছেন, ঘুরে আসছেন, তাকে কেউ গ্রেফতার করে না। আর এই করিম খানের বিরুদ্ধেই এখন এই গ্রেফতারি পরোয়ানার ঘটনার পরপরই করিম খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হলো, যে তিনি তার দপ্তরে কিছু নারী সহকর্মীর সাথে
খারাপ আচরণ করেছেন এবং যৌন হয়রানি করেছেন। তো এই তদন্ত চলছে। কাজেই আমেরিকা এবং ইসরায়েল কোনো আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হবে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী বা কেউ, এটা আমার কাছে মনে হয় না বাস্তব চিন্তা। এটা অনেকে দাবি করবেন, গাজায় যা হয়ে গেল তারপরেও যদি আপনি নেতানিয়াহুকে বা ইসরায়েলের কোনো সেনা প্রধান বা বিমান বাহিনী প্রধানকে আপনি আদালতে হাজির করাতে না পারেন, তাহলে তো কিছুতেই পারবেন না, এটা সম্ভব না। 15 দিনের 2 সপ্তাহের যুদ্ধবিরতি হলো, এরপর যদি আমরা যদি প্রত্যাশা অনুযায়ী স্থায়ী যুদ্ধবিরতি হয়, এরপর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রটা কি হবে? রাজনৈতিক মানচিত্র মানে রাষ্ট্রগুলো যে রাষ্ট্রের সীমানা পরিবর্তন হবে না, তার ক্ষমতার ভারসাম্য, তার সামরিক স্থাপনা, আমেরিকান ঘাঁটি, এটি কি কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন? এখন অনেক কিছু নির্ভর করছে এই আলোচনায়, ইসলামাবাদ আলোচনায় কি ফলাফল হয় তার উপর। ইরান অবশ্যই চাইবে যে উপসাগরীয় দেশগুলো থেকে আমেরিকান ঘাঁটি যাতে চলে যায়। এখন আমেরিকান ঘাঁটি যদি চলে যায়, তাহলে এই ছোট ছোট উপসাগরীয় দেশ তারা মানে নিজেদের নিরাপত্তার জন্য অন্য একটা পথ খুঁজবে। কারণ এই দেশগুলো আসলে এত ছোট যে তাদের সবকিছুই চালায় বিদেশিরা, বাইরের থেকে প্রবাসী শ্রমিক বলুন বা ম্যানেজার বলুন। মানে মানে আপনি সংযুক্ত আরব আমিরাতের যে জনসংখ্যা, তার মধ্যে মাত্র 10% হচ্ছে আমিরাতের নিজস্ব জনগোষ্ঠী, আর 90% হচ্ছে প্রবাসী, বাইরে থেকে আসা। কাজেই ওই দেশে নিরাপত্তা কে দিবে? সেজন্য তারা বাইরের শক্তির কাছে নিরাপত্তার জন্য যায়। এবং অনেকে মনে করছেন যে ইরান হয়তো বলবে যে আমরা নিজেদের মধ্যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করি এখানে, এবং একটা প্রতিরক্ষা চুক্তি করি নিজেদের অধীনে, এরকম শান্তি চুক্তি, যাতে সবাই ওই অঞ্চলে নিরাপদ থাকে। কিন্তু আরব দেশগুলো এটাতে রাজি হবে কিনা বা ইরানকে তারা ট্রাস্ট করবে কিনা, কারণ ইরানের সাথে তাদের সম্পর্ক কখনোই মধুর ছিল না, বিশেষ করে সৌদি আরব এবং বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, এরা হয়তো কিছু কিছু ইউরোপীয় দেশের দিকে তাকাবে, ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েলের দিকেও তাকাতে পারে যে ইসরায়েলের সাথে এক ধরনের প্রতিরক্ষা চুক্তি বা ব্যবস্থা করা যায় কিনা। সৌদি আরব তো ইতিমধ্যে পাকিস্তানের প্রতিবেশী দেশগুলোর সাথে ইসরায়েলের যে প্রতিবেশী দেশগুলো, ওইসব দেশ, ওই দেশগুলোর সাথে তো ইসরায়েলের এক ধরনের সম্পর্ক আছে এবং তারা ইসরায়েলের সাথে সম্পর্ক আছে জর্ডানের আর মিশরের। আর সিরিয়া তো এখন জর্ডান এবং মিশর এরা দুজনেই ইসরায়েলের মিত্র। আর সৌদি আরব এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, কিন্তু আর সংযুক্ত আরব আমিরাত তারা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। তারা এবং বাহরাইন এই দুজনেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের ভালো উপস্থিতি আছে। তাদের শুধু পর্যটক এবং ব্যবসায়ী না, কিছু সামরিক গোয়েন্দা উপস্থিতিও আছে বলে জানা যায় বা শোনা যায়। বাহরাইনের সাথেও আছে ভালো সম্পর্ক ইসরায়েলের। তবে এইটা মানে ইসরায়েলের সাথে এই ধরনের সম্পর্ক করার মানে হবে যে দীর্ঘমেয়াদে ইরানের সাথে এই ধরনের টেনশন, উত্তেজনা এবং কিছু না কিছু একটা ঝামেলা রয়ে যাবে। কারণ ইরান কখনোই পছন্দ করবে না যে ইসরায়েলিরা তার দ্বার প্রান্তে বসে সামরিক একটা ভূমিকা পালন করুক, কারণ ইসরায়েলের কাজই হবে ইরানের বিরুদ্ধে কিছু করা, এবং ইরান এটা মেনে নেবে না। কাজেই এদের মধ্যে একটা মানে সৌদি আরব যেরকম পাকিস্তানের সাথে একটা সামরিক মানে প্রতিরক্ষা চুক্তি করেছে, যেটার ফলে সৌদি আরবে যখন প্রয়োজন হবে তখন পাকিস্তানি সেনাবাহিনী সৌদি আরবের পক্ষে যুদ্ধ করবে, এরকম একটা অঙ্গীকার। সেটা তো ইরানকে লক্ষ্য করে নয় নিশ্চয়ই না, কোনো দেশের নাম নেই সেখানে, কিন্তু সৌদি আরব যদি মনে করে যে সে আক্রান্ত হয়েছে, ইরানের দ্বারা আক্রান্ত হয়েছে, তখন সৌদি আরব কিন্তু পাকিস্তানকে বলতে পারে যে এই চুক্তির অধীনে আমি আক্রান্ত হলে তোমার কথা আমাকে এসে রক্ষা করা, এবার আসো, আমি আক্রান্ত হয়েছি। তখন পাকিস্তানকে সেটা করতে হবে, কারণ সে চুক্তিতে আবদ্ধ। যে সে যদি সেটা না করে তাহলে তো পাকিস্তানের কথার কোনো মূল্য থাকবে না। সৌদি আরব এটা করেছে। একই সাথে অন্যান্য আরব দেশগুলো কিন্তু সে ধরনের একটা চুক্তি তারা করতে পারে, যেরকম কাতার হয়তো তুর্কির সাথে একটা চুক্তি করতে পারে, কারণ তুর্কি এবং কাতারের রয়্যাল ফ্যামিলি যে রাজপরিবার তারা খুবই ঘনিষ্ঠ এবং আদর্শগত দিক থেকে ঘনিষ্ঠ। তুর্কির যেরকম
ইসলামিক একটা দল শাসন করে, এবং কাতারের রাজ পরিবার কিন্তু আরব বিভিন্ন দেশে এই ইসলামী দলগুলোকে মানে সহায়তা করে টাকা পয়সা দিয়ে। মুসলিম ব্রাদারহুড বলে যে একটা নেটওয়ার্ক আছে তাদের, কাজে তুর্কির সমর্থন থাকতে পারে কাতারের জন্য। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতও কিন্তু পাকিস্তানের কাছ থেকে সামরিক সাহায্য চেতে পারে, যদিও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক বোধ হয় ভারতের সাথে আরো বেশি ঘনিষ্ঠ। পাকিস্তানের সাথে যত না ঘনিষ্ঠ, ভারতের সাথে তার চেয়ে বেশি ঘনিষ্ঠ। এবং ইউএইতে যত বিদেশি আছে তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ভারত থেকে আসা ভারতীয় নাগরিক। কাজেই মানে এদের এক অপশনস আছে যে মানে বাইরের শক্তির সাথে মানে একটা চুক্তি করে একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা, কারণ ওইটা ছাড়া তাদের এই যুদ্ধের পর সৌদি আরব এবং ইরানের যে টানাপোড়েন, সম্পর্কের টানাপোড়েন এবং টেনশন, এটা কি কমার কোনো লক্ষণ আছে? না, সেটা কমবে না, কিন্তু যেটা হবে যে এই আরব দেশগুলোকে মানতে হবে যে ইরানের ওই অঞ্চলে একটা প্রাধান্য আছে। ইরান একটা আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে সেটাকে, এবং এই যে চুক্তি হবে আমেরিকার সাথে, যদি চুক্তিটা হয়, আমরা 2 সপ্তাহ ধরে আলোচনা চলছে, কিন্তু যদি এরকম একটা চুক্তি হয়, এই চুক্তিটা কিন্তু হবে এক ধরনের স্বীকারোক্তি যে ইরান ওই অঞ্চলের একটা বড় আঞ্চলিক শক্তি, যেটা সৌদি আরব, আরব আমিরাত, কাতার এদেরকে সেটা মানতে হবে। কাজেই এখানে একে অপরের প্রতি আস্থা বা ট্রাস্ট বাড়বে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এই যুদ্ধটা আরো একটা মানে মনস্তাত্ত্বিক দিক থেকে আরব দেশগুলোর মধ্যে একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি করবে। আমেরিকা যদি চলে যেতে হয়, তাহলে সেই নিরাপত্তাহীনতায় তারা ইরানকে আরো বড় হুমকি হিসেবে দেখবে। পাকিস্তান যে এই সুযোগ, আপনি বলছিলেন যে পাকিস্তানকে কেন দুই পক্ষই মেনে নিল, এটা ঠিক, কিন্তু ভূ রাজনীতির অন্য কোনো কারণ আছে কিনা যে পাকিস্তানকে সালিস হিসেবে মেনে নেওয়া? সেক্ষেত্রে পাকিস্তান আন্তর্জাতিকভাবে আফগানিস্তানের সাথে যুদ্ধ, তালেবানদের সমর্থন, এবং এখন তালেবানদের সাথে আবার যুদ্ধ, কিন্তু গত কয়েক দশক ধরেই পাকিস্তানের রাজনৈতিক ভূ রাজনীতিতে পাকিস্তানের অবস্থান দুর্বল হয়ে আসছিল। তো এই যুদ্ধের পর কি পাকিস্তানের সেই রাজনৈতিক ভাবমূর্তি তার ভূ রাজনীতিতে, তার নিজস্ব ভাবমূর্তিতে একটু উজ্জ্বল হবে বলে মনে করেন? না, উজ্জ্বল তো হয়েছে বটেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ না, ওই অঞ্চলে পাকিস্তানের কিন্তু একটা উপস্থিতি সবসময় ছিল। আপনার 60-এর দশক থেকেই পাকিস্তান সেনাবাহিনী জর্ডান, সৌদি আরব এসব দেশে, সিরিয়া এসব দেশে কিন্তু সে তার সেনাবাহিনীর লোকজন কাজ করেছে এবং ওইসব দেশের সেনাবাহিনীকে সহায়তা করেছে, প্রশিক্ষণ দিয়েছে এবং সরাসরি বিভিন্ন অপারেশনে অংশ নিয়েছে। সৌদি আরবের একটা বড় মানে সেনাবাহিনী একটা বড় অংশই পাকিস্তানি সেনাবাহিনী, এবং আমি নিজে দেখেছি জর্ডানে সেনাবাহিনীর একটা বড় অংশ পাকিস্তানি, এবং একটা পাকিস্তানি সোলজার সৈন্য আমাকে একবার বলেছিলেন যে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা অনেক আগে 1980 সালে, যে আপনি জর্ডানে কি করছেন? তো বলে যে জর্ডানের বাদশাহ নিজের সৈন্যদের বিশ্বাস করে না, সেই জন্য পাকিস্তানিদের নিয়ে আসে তার পক্ষে ফাইট করার জন্য। তো এই হলো আরব দেশগুলোর দশা। সেখানে কিন্তু পাকিস্তান সবসময় একটা ভালো অবস্থানে ছিল, একটা তার ভূমিকা ছিল এবং প্রভাব ছিল। কিন্তু এখন যেটা হয়েছে যে এই শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ধরম মহরম, যে ভালো সম্পর্ক, সেটার কারণে আমেরিকানরা পাকিস্তানকে ট্রাস্ট করছে, আমেরিকানরা পাকিস্তানকে নিয়ে এসছে অ্যাজ এ প্লেয়ার। সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমেরিকানরা যদি না চাইতো পাকিস্তান এই ভূমিকা পালন করুক, তাহলে পাকিস্তানের সাথে কেউ কথা বলতো না। আমেরিকা চেয়েছে যে পাকিস্তান এখানে ভূমিকাটা পালন করে, কারণ ট্রাম্পের প্রয়োজন ছিল একটা মধ্যস্থতাকারী, যে দুই পক্ষই যার উপর আস্থা থাকবে এবং যে আলোচনার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ থেকে বের করে আনতে পারবে। এবং পাকিস্তান সেই ভূমিকাটা পালন করেছে এবং এটা পালন করতে পেরেছে, কারণ আমেরিকার ট্রাস্ট ছিল পাকিস্তানের উপর। সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর ফলে এটা কি আমেরিকার ট্রাস্ট না ট্রাম্পের ট্রাস্ট? ট্রাম্প মানে আমেরিকা। তাহলে আমরা কি বলবো, আসিফ মনির এবং শাহবাজ শরীফই হচ্ছে ভারত পাকিস্তান? মানে এখানে তো আবার সামরিক বেসামরিক কর্তৃপক্ষ এক হয়ে কাজ করেছে, যদিও দেশের
অভ্যন্তরীণ রাজনীতিতে সেটা পারেন না, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তারা সেই ভূমিকা নিয়েছে দ্বিতীয়টিতে। এটা 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 হয়েছে কি, আপনি ধরুন ভারতের যে অপারেশন সিন্দুর আপনার মনে আছে, ভারত পাকিস্তানের ভেতরে কয়েকটা স্থাপনায় যেগুলো তারা বলেছিল যে মানে সন্ত্রাসবাদী গোষ্ঠীদের আস্তানা, সেখানে হামলা করে। এটা গত বছর না আর আগের বছর মে মাসে। তখন পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে 6-7টা ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করে, এবং সেই যুদ্ধে ভারত কাবু হয়ে গেছিল ইন দ্য সেন্স যে তারা এইটা মানে প্রত্যাশা করেনি পাকিস্তানের ক্ষতিটা বেশি হয়েছিল, তাদের ক্ষতিটা বেশি হয়েছিল। তখন ডোনাল্ড ট্রাম্প এখানে ইন্টারভিন করে দুজনকে মানে মানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প একটা ভূমিকা পালন করে বলে নিজে দাবি করেন। ভারত সেটা কখনো স্বীকার করেনি যে ডোনাল্ড ট্রাম্পের কথায় তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু পাকিস্তান সাথে সাথে ঘোষণা দিয়ে বসেছে যে ডোনাল্ড ট্রাম্পই এই যুদ্ধবিরতির জন্য মানে দায়ী এবং সব কৃতিত্ব তার। এবং শাহবাজ শরীফ একাধিকবার আন্তর্জাতিক ফোরামে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য দাবি করেছে। তো এই ধরনের কথাবার্তা ট্রাম্প খুব পছন্দ করেন, তার বন্দনা মানে তার প্রশংসা, এর চেয়ে বেশি কোনো কিছু তিনি পছন্দ করেন বলে মনে হয় না। এবং পাকিস্তানি এই মানে কর্মকর্তারা, শাহবাজ শরীফ বলুন, আসিফ মুনি বলুন, তারা সেটা ভালো করে বুঝেছেন এবং সেই জন্য প্রতিটা পদে পদে তারা ট্রাম্পকে প্রশংসা করেছেন, তার বন্দনা করেছেন। ফলে ভারতের যে এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও তো ট্রাম্পকে খুশি করতে অনেক কিছু করেছিলেন। না, তিনি আসল কাজটি করেননি। ট্রাম্প চাচ্ছিল নরেন্দ্র মোদী স্বীকার করুক যে ট্রাম্পের হুমকির কারণে সে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং ট্রাম্পই এই যুদ্ধবিরতি শান্তি এনে দিয়েছে উপমহাদেশে। এবং ট্রাম্প যেটা দাবি করে যে দুই দেশ একটা পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল, সেখানে লাখ লাখ কোটি কোটি লোক নিহত হতো, আমি লাখ লাখ লোকের প্রাণ বাঁচিয়ে দিয়েছি। এই কথাটা পাকিস্তানিরা বলে যে হ্যাঁ হ্যাঁ ট্রাম্প এটা করেছেন, কিন্তু ভারতীয়রা কখনো বলে না, কখনোই বলেনি যে ট্রাম্প মানে যুদ্ধবিরতি এনে দিয়েছে, এবং তারা কখনোই বলেনি যে ট্রাম্প এটার জন্য নোবেল শান্তি পুরস্কার তার একটা মানে প্রাপ্য, যেটা পাকিস্তান করেছে। পাকিস্তান একাধিকবার করেছে, শাহবাজ শরীফ। কাজেই ট্রাম্প এদেরকে খুবই পছন্দ করেন, মোদিকে পছন্দ করেন, কিন্তু তিনি যেটা চাচ্ছিলেন মোদির কাছ থেকে সেটা মোদি দেননি। এই যুদ্ধের পর এই যুদ্ধে যে অর্থনীতির ধাক্কা খেলো, অর্থনৈতিক ক্ষতি হলো, আর শুধু ইরান নয় এই অঞ্চলের দেশগুলোর, সেটি দ্রুত কাটিয়ে ওঠার উপায় কি? যে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ইরানের ক্ষয়ক্ষতি, যে না যেমন জ্বালানি সংকটে বাংলাদেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাকিস্তানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই অঞ্চলের জ্বালানি নির্ভর আমদানি নির্ভর প্রতিটি দেশেই এটি কাটিয়ে ওঠার ক্ষেত্রে কোন রকম পরিকল্পনা বা এরকম নেয়ার সম্ভাবনা আছে কিনা? না, আপনি দেখুন এইগুলো যে মানে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে নিজ নিজ রাষ্ট্রকেই করতে হবে, নিজ নিজ রাষ্ট্রকেই করতে হবে। মানে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে সেটা বাংলাদেশে পুষি মানে ঠিক করতে হবে, পাকিস্তানের যা ক্ষতি হয়েছে সেটা করতে হবে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তো ইরানের, তার লক্ষাধিক স্থাপনা ভবন ধ্বংস হয়েছে এবং বিশ্ববিদ্যালয় 3-4টা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে, 700 স্কুল ধ্বংস হয়েছে, 200-300 হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়েছে এবং ব্রিজ ধ্বংস হয়েছে। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, জ্বালানি খাতে প্রচুর শোধনাগার ধ্বংস হয়েছে। আপনার তার গ্যাস ফিল্ডে আক্রমণ হয়েছে, তার ব্রিজ ভেঙে দেওয়া হয়েছে। সো তাদের ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপক, এবং সেটা পুনর্নির্মাণ করতে কত বিলিয়ন ডলার প্রয়োজন হবে এবং কত বছর লাগবে তার হিসাব কিন্তু এখনো শুরু হয়নি। এটা হয়তো 5-6 বছর লেগে যেতে পারে পুনরায়। ইরান ক্ষতিপূরণ চেয়েছে, কিন্তু এক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে কিনা? ক্ষতিপূরণটা যুক্তরাষ্ট্রের দেয়ার। ইরান যেটা চাইছে যে যাতে তার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে না হয়, কারণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে না হলে সে মানে বাজার মূল্যে তার তেল বিক্রি করতে পারবে, সবার কাছে বিক্রি করতে পারবে এবং তার ইনকামটা থাকবে। এবং এই মানে পুনর্নির্মাণের জন্য যেসব সরঞ্জাম দরকার সেটা তারা বিদেশ থেকে আমদানি করতে পারবে।
কারণ তার যে ইস্পাত শিল্প তার নাকি 70% ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। তাহলে তাকে এখন পুনর্নির্মাণের জন্য ইস্পাত আমদানি করতে হবে কোরিয়া থেকে বা চীন থেকে বা অন্য কোথাও থেকে। তো সেটা সেটা সে যদি মানে করতে পারে, যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকে তাহলে সে সেটা করতে পারবে না। কাজেই সেই জন্য সে চাইছে যে আন্তর্জাতিক সাহায্য সে চাইছে না, কিন্তু সে চাইছে যে ক্ষতিপূরণ, এবং সেই ক্ষতিপূরণটাও সে বলছে যে আমি হরমুজ প্রণালীতে এই চান্দা জাহাজের প্রতিটা জাহাজের কাছ থেকে $2 মিলিয়ন মানে কর বসিয়ে জাহাজের উপর ওইখান থেকে আমি পুষিয়ে নেব, আর না হলে আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দিলে তার নিজস্ব আয় অনেকটা বেড়ে যাবে এবং সে তখন অনেক কিছুই মানে স্বাভাবিকভাবে বাণিজ্য করতে পারবে বিভিন্ন দেশের সাথে। কাজে তার পুনর্নির্মাণটা অনেক দ্রুত হবে এবং অনেক টেকসই হবে। কিন্তু যেটা ইতিহাসে কি এরকম নজির আছে, ইতিহাসে কি কোনো নজির আছে যে যুক্তরাষ্ট্র এরকম যুদ্ধ চাপিয়ে দিয়ে আবার ক্ষতিপূরণ দিয়েছে? না, যুদ্ধ চাপিয়ে দিয়ে ক্ষতিপূরণ, এখন আপনি বলতে পারেন যে আফগানিস্তানে আমেরিকা যুদ্ধ করলো, সেটা ঠিক চাপিয়ে দেয়নি, কারণ আমেরিকার উপর হামলাটা আফগানিস্তান থেকে এসেছিল। আল কায়দা তখন আফগানিস্তানেই তার ঘাঁটি ছিল। কিন্তু তারপরেও যুদ্ধের পরে কিন্তু আমেরিকা সেখানে প্রচুর অর্থ ব্যয় করেছে আফগানিস্তানের উন্নয়নের জন্য। কারণ আফগানিস্তানের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি আমেরিকান হামলায়, কারণ আফগানিস্তানের সেরকম কিছু ছিল না ক্ষয়ক্ষতি করার মতো। কিন্তু আমেরিকা যেহেতু ওখানে 20 বছর ওখানে এক ধরনের রাজত্ব করেছে, মানে দখল করেছিল দেশটা, কাজেই তাদের বিরাট বিনিয়োগ এবং সেখানে সেটা করেছে। আমেরিকা যেই দেশে বেশি বোমা বর্ষণ করছে ইতিহাসে, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, কিন্তু এদের উন্নয়নের জন্য বা পুনর্গঠনের জন্য, পুনর্নির্মাণের জন্য কিন্তু আমেরিকা সেরকম কোনো টাকা দেয়নি, অর্থ দেয়নি। আর ওদিকে আরেকটা দেশ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল আমেরিকান মানে বোমা বর্ষণে, সেটা হচ্ছে উত্তর কোরিয়া, সেই 1950 থেকে 53 সাল পর্যন্ত। এবং উত্তর কোরিয়াও কিন্তু কোনো ক্ষতিপূরণ পায়নি আমেরিকার কাছ থেকে। উত্তর কোরিয়া যতটুকু অগ্রসর হয়েছে সব নিজ প্রচেষ্টায়, বিদেশ থেকে কেউ মানে চীন এবং সোভিয়েত ইউনিয়ন ছাড়া উত্তর কোরিয়াকে তেমন কোনো কেউ সাহায্য করেনি। তবে যুদ্ধের পরে পুনর্নির্মাণ, পুনর্জাগরণের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জার্মানি। যুদ্ধের পরে 1945 সালে তো পুরো জার্মানি একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল। তার প্রায় প্রতিটি শহরই ধ্বংস, তার শিল্প একেবারে ধ্বংস, তার কিছুই নেই, রাস্তাঘাট, বিমানবন্দর, ব্রিজ সব ধ্বংস। সেখান থেকে জার্মানি এখন দেখুন মানে বিশ্বের একটি শক্তিশালী অর্থনীতির দেশ। এই সঙ্গে বোধহয় জাপানকেও বলা যায়। জাপান আরেকটা দেশ, কিন্তু জার্মানি যেভাবে ধ্বংসযজ্ঞ হয়েছিল, জাপানের ধ্বংসযজ্ঞ হয়নি, জাপান অত ব্যাপক ছিল না, কিন্তু জার্মানি একদম পুরো দেশ একেবারে মাটির সাথে মিশে গেছিল। এবং আশা করি যে এবং জার্মানির সে পুনর্নির্মাণে আমেরিকার একটা বড় ভূমিকা ছিল, কারণ আমেরিকা প্রচুর অর্থ বিনিয়োগ করেছে সেই পুনর্নির্মাণে, প্রচুর। এবং তাদের প্রতিরক্ষার দায়িত্বও তারা নিয়েছিল। হ্যাঁ, এখনো আছে মানে জার্মানি ও জাপানের প্রতিরক্ষার দায়িত্ব তো আমেরিকাই নিয়ে নিল। হ্যাঁ, এখনো আছে। আচ্ছা, ইরানে নিশ্চয়ই সেই ঘটনা ঘটবে না। আমরা আশা করি ইরান তার যে তেল সম্পদ সেটা দিয়ে তাদের অর্থনীতি দ্রুত পুনর্গঠন করতে পারবে, তার ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো নির্মাণ করতে পারবে। কিন্তু যে মানুষকে তারা হারিয়েছে সেটা তো আর পূরণ করার মতো নয়। আর যুদ্ধ স্থায়ী শান্তি চুক্তি হবে, যুদ্ধের অবসান ঘটবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই আমরা আলোচনা শেষ করছি। সাবির মোস্তফা, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।